এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে হেলথ এক্সপ্রেসের। হেলথ এক্সপ্রেসে আমরা প্রত্যেক দিন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে, আপনাদের কথা শুনি এবং আপনাদের সেই সমস্যাগুলোকে আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত গেস্ট ডক্টরসদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করি এবং সেই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া সম্ভব এবং কি কি আমরা করলে সেই সমস্যাটা আমাদের মুক্ত হতে পারি আমরা, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা হচ্ছে ছোট ছোট বাচ্চা যারা আমাদের বাড়িতে রয়েছেন। দেখুন, আমরা বড়রা যারা রয়েছি তারা তো আমাদের কোনো রকমের কোনো যদি আমাদের মধ্যে কোনো ইনফেকশন আসে বা কোনো রকমের অস্বস্তি হয় আমরা বলে দিতে পারি সেটা, কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা তো সেইভাবে তাদের শরীরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বলতে পারে না। তাদের ক্ষেত্রে অনেক ধরনের এরকম সমস্যা তৈরি হয় যেটা তারা মুখ ফুটে বলতে পারে না বা বাবা মারাও হয়তো বুঝতে পারে না এবং বুঝতে বুঝতে অনেকটা সময় চলে যায়। আমরা আজকে শিশুদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যাকে শর্ট ফর্মে আমরা যদি বলি ইউটিআই ইনফেকশন, এটা নিয়ে আলোচনা করব এবং এটার প্রতিকার এবং এটা কিভাবে হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন পেডিয়াট্রিক সার্জন এবং কনসালটেন্ট হেলথ ওয়ার্ল্ডের ডক্টর অর্ণব কুমার সাহা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এক্সপ্রেস নিউজে সময় দেওয়ার জন্য এবং এসে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাকে আমি এই যে ইন্ট্রোডাকশনটা করলাম প্রথমেই, যে ছোট ছোট বাচ্চারা তারা তো তাদের সমস্যার কথাটা ঝট করে আমাদেরকে বলতে পারে না, তো বুঝে নেওয়াটা খুব দরকার আমাদের যে কি ধরনের সমস্যা তাদের হচ্ছে। এবং একটা জিনিস বলে দিই, এই যে পেডিয়াট্রিক ব্যাপারটা, কিছু কিছু ডক্টরস, আমি যদি খুব ভুল না হই, যে পেডিয়াট্রিক ব্যাপারটা হচ্ছে কিছুটা হচ্ছে মেডিসিন ডক্টরস যারা রয়েছেন এবং সার্জন, যেটা পুরোটাই সার্জারি, এই ব্যাপারটা একদম বলা হয়, তাই তো? তো আপনি পেডিয়াট্রিক সার্জন এবং উনি হেলথ ওয়ার্ল্ড আসানসোল এবং দুর্গাপুর দুটোতেই আছেন। আপনারা জানেন যে হেলথ ওয়ার্ল্ড একটি আমাদের এই অঞ্চল কেন, এর চারপাশে আমাদের এই রাজ্য এবং আমাদের আশেপাশের যে সমস্ত রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিতেও হেলথ ওয়ার্ল্ড একটি স্বনামধন্য নাম। নিজের জায়গায় তারা ভীষণ ভালোভাবে কাজ করছে এবং এখান থেকে সুস্থ হয়ে মানুষ কিন্তু তাদের প্রতিকার পাচ্ছেন এবং সেখানকার যে সমস্ত ডক্টরসরা রয়েছেন তারা ভীষণভাবে তাদের টেক কেয়ার করেন এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে তাদেরকে বের করে আনার চেষ্টা করেন। এরকমই একজন ডক্টরকে আমরা পেয়েছি, ডক্টর অর্ণব কুমার সাহা। অর্ণব, তো আমি প্রথমে যেটা তোমাকে বলবো, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআই। আমি প্রথম প্রশ্নটা যেটা হবে, যেটা কি শিশুদের ক্ষেত্রে তো অবশ্যই, শিশু বা বড়দের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কথাটার মানে হচ্ছে যে আপনারা যদি সবার আগে আপনি বুঝতে পারবেন আমাদের ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা কি বুঝি। সেটা আমাদের যে শরীরের ভিতরে দুটো কিডনি থাকে, সেখানে ইউরিনের প্রোডাকশন হয়, তারপর দুটো পাইপ দিয়ে বা যেটাকে আমরা ইউরেটার বলে থাকি সেটা দিয়ে আমাদের মূত্রথলি বা ব্লাডারে আসে, তারপর আমরা সেই ইউরিনটাকে পাস করি থ্রু দ্য ইউরেথ্রা। সো আওয়ার এন্টায়ার ইউরিনারি ট্র্যাক্ট যদি চারটে জিনিসে ভাগ, কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, তো প্রত্যেকটার ইনফেকশনকেই আমরা আলাদা আলাদা করে নাম দিয়ে থাকি আর কিউমুলেটিভ সবকটাকে মিলিয়ে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি।
যদি শুধু কিডনির সমস্যা হয় সেটাকে আমরা যেরকম বলি পাইলোনেফ্রাইটিস, ইউরেটারের হলে শুধু বলি ইউরেটারাইটিস, ব্লাডারের হলে সিস্টাইটিস, আর ইউরেথ্রা হলে ইউরেথ্রাইটিস। কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম যেটা সমস্যা বা যেটা নিয়ে আসে বাচ্চারা সেটা হচ্ছে মেনলি পেচ্ছাপের সমস্যা বা তার পেচ্ছাপ করার সমস্যা। তো মেনলি যেটা হয় যে ব্লাডারটার উপর সবার চেয়ে বেশি এফেক্টেড হয়। তো সিস্টাইটিস ইজ দ্য মোস্ট কমন থিং হুইচ অকার্স ইন এ ইউটিআই। আচ্ছা, এটাই হচ্ছে মানে মুখ্য একদম হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের চারটে অর্গানের আলাদা আলাদা ইনফেকশনকে একসাথে আমরা ইউরিনারি ইনফেকশন বলে থাকি। আচ্ছা, এটা তোমাকে এর পরের প্রশ্নটা যেটা আমি করি যে এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয় না মেয়েদের ক্ষেত্রে বেশি? দেখুন, এটা বয়সের সাথে ডিপেন্ড করে। একটা বাচ্চা যখন 2 বছরের নিচে, অ্যাকর্ডিং টু যদি আপনি লিটারেচার যান, একটা 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ছেলেদের মধ্যে ইউটিআই ইনফেকশন হওয়ার চান্স বেশি। ওকে। আর 2 বছরের পরে এটা মেয়েদের আস্তে আস্তে বাড়ে, আর ইনক্লুডিং যত তাদের বয়স বাড়ে তাদের মেয়েদের ইউটিআই হওয়ার প্রবণতা অনেক বেশি, বিকজ সার্টেন সাম অ্যানাটমিক্যাল ফ্যাক্টরসের জন্য। যেহেতু ছেলেদের সেটার চান্স অনেক কম। আচ্ছা, এবার হোয়াট আর দ্য টিপিক্যাল কজেস অফ ইউটিআই ইন চিলড্রেন? মানে কি কারণ, মানে টিপিক্যাল কি কারণ? মেইনলি যদি মুখ্যত যদি আপনি প্রকারভেদ করেন বা ডিভিশন করেন যে ইউটিআই কেন হয় বাচ্চাদের, একটা হচ্ছে জন্মগত ত্রুটি। মানে জন্মগত ত্রুটি বলতে আপনার যেটা আপনাকে বললাম যে আমাদের যে কিডনি, ইউরেটার, ব্লাডার বা ইউরেথ্রা এর কোনো সমস্যা, গঠনগত সমস্যা, অ্যানাটমিক্যাল প্রবলেম। আচ্ছা, মানে দ্য ট্র্যাক ইজ নট নর্মাল লাইক এ নর্মাল হিউম্যান বিং। হ্যাঁ, সেটা তো জন্মগত ছাড়া হতে পারে না, তাই না? যখন সেটা মায়ের পেটে সে বড় হচ্ছে তখন থেকে সেই ত্রুটিগুলো রয়েছে ওই ডেভেলপমেন্টে অফ দ্য ওই এন্টার ট্র্যাক, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হয় যেটা পরবর্তী নিজেদের কিছু বিহেভিয়ারাল চেঞ্জেসের জন্য যেটা আসে, যেরকম আজকালকার দিনে যেহেতু বাইরের খাবার প্রচন্ড খায় বাচ্চারা, সেক্ষেত্রে মানে তুমি বলতে চাইছো যে লাইফস্টাইল চেঞ্জ করে আমাদের এই সংক্রমণকে। এক্স্যাক্টলি, লাইফস্টাইলে যেরকম কনস্টিপেশন হ্যাজ বিকাম আ ভেরি বিগ প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড ফর দ্য চিলড্রেন, বিকজ পিপল আর মোর ইনটু জাঙ্ক ফুডস। প্যারেন্টস গেট ইজিলি প্যাম্পার দেয়ার চাইল্ড উইথ দ্য জাঙ্ক ফুডস। খুব কান্নাকাটি করছে, একটা কুরকুরের প্যাকেট হাতে দিয়ে দিলাম, বাচ্চা শান্ত, আমিও ঠিক, কিন্তু দ্যাট ইজ ভেরি হার্মফুল ফর দ্য চিলড্রেন। তো এই জন্য কনস্টিপেশন অ্যান্ড গঠনগত সমস্যা এই দুটোই হচ্ছে মেন কারণ আমি বলবো পেচ্ছাপের ইনফেকশনের। তাহলে দেখুন, আমরা অনেক সময় ভাবি যে পেচ্ছাপের ইনফেকশন হয়তো মানে ওটার জন্যই মানে কোনো একটা সংক্রমণ হয়ে গেল, সেটা কিন্তু নয়। উনি যেটা বলছেন যে দুটো ভাগে যদি এটাকে আমরা ভাগ করে থাকি, একটা হচ্ছে জন্মগত কারণ হতে পারে, যে গঠনগত তার যে স্ট্রাকচার রয়েছে সেটার জন্য হতে পারে, যে জন্মের সময় মানে শুরু থেকেই বা জন্ম হওয়ার আগে থেকেই তার গঠনগত একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, যার জন্য এটা হতে পারে। আবার একটা জিনিস হতে পারে যে কনস্টিপেশন বা বিভিন্ন ধরনের লাইফস্টাইল। আমরা এখনকার দিনে ধরো আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা এই সমস্ত খাবারে অভ্যস্ত ছিলাম না। আমাদের এখন বাচ্চাদের খাবার দাবারের পুরো একেবারে মানে এটাই চেঞ্জ হয়ে গেছে। খাচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছে। একটা আমি বাচ্চাকে চুপ করানোর জন্য একটা, যেরকম ডক্টর বললেন যে একটা কিছু প্যাকেট হাতে ধরিয়ে দিচ্ছি। তো এই সমস্ত করতে করতে একটা বাচ্চাদের মধ্যে এটা তৈরি হলো আর কি, ইনফেকশনটা হলো, এবং তারপরে সে এফেক্টেড হলো এই। কিন্তু সেটা হচ্ছে একটা ভেরি স্মল পার্ট, যেটা আপনাকে বলবো, যেহেতু আপনাকে আমি হয়তো ব্রড ক্লাসিফিকেশন আপনাকে ভাগ করে দিলাম, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল প্রবলেম মানে গঠনগত সমস্যা, একটা কনস্টিপেশন। কিন্তু আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, ম্যাক্সিমাম বাচ্চাদের কিন্তু ইউটিআই যদি ধরেন 70% কিন্তু গঠনগত সমস্যার জন্য। আচ্ছা, মানে আগে থেকেই এটা হয়ে রয়েছে। হ্যাঁ, সেখানে 20% হচ্ছে কনস্টিপেশন রিলেটেড। আর সেই কনস্টিপেটেড রিলেটেড জিনিসটাও যারা আসে প্রথমবার ইউটিআই নিয়ে অনেক পরের বয়সে, মানে ধরুন 5 বছর 6 বছর এরকম বয়সে, কিন্তু যাদের জন্মগত সমস্যাগুলো রয়েছে তারা অনেক আর্লি প্রেজেন্ট করবে আপনার কাছে, ইভেন সদ্যজাত অবস্থায় প্রেজেন্ট করবে। আচ্ছা, কি প্রেজেন্ট করবে, মানে লক্ষণগুলো কি হতে পারে? দেখুন, লক্ষণগুলো যদি আমি একদম ছোট বাচ্চা বলেন, পেচ্ছাপ করতে গিয়ে কান্নাকাটি, প্রচন্ড আটকে আটকে পেন হবে, কি পেন তো সে বলতে পারবে না যে আমার ব্যথা করছে। সে একটা 1 বছর বা 6 মাসের বাচ্চা, সে প্রচন্ড কাঁদছে, প্রচন্ড যখনই পেচ্ছাপ করছে তখনই প্রচন্ড কাঁদছে বা আটকে আটকে পেচ্ছাপ হচ্ছে, ঠিক আছে, বমি করছে। দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে ওই জ্বর আসা বা ওইটা খুব ভেরি রেয়ার সিমটমস। বাচ্চা সবার আগে যেটা করবে হচ্ছে প্রচন্ড কান্নাকাটি করবে আর খাওয়া দাওয়া বন্ধ করে দেবে।
এই দুটো হচ্ছে ফার্স্ট ওয়ার্নিং সাইন্স যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যে আপনার বাচ্চার, আমি বলছি না শুধু পেচ্ছাপের ইনফেকশন, কোনো ইনফেকশন চলছে, সেটা বুকের ইনফেকশন হতে পারে, পেটের ইনফেকশন হতে পারে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে প্রথম সিমটম যেটা আসে, সে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, সে খেতে চাইবে না, মুখ থেকে ফেলে দেবে, আর সে এক্সেসিভ কান্নাকাটি করছে। ইউজুয়ালি আপনার বাচ্চা তো ঘ্যান মানে ঘ্যান করে যেরকম না, ঘ্যান ঘ্যান করে হ্যাঁ, আমরা আপনার বাচ্চা বলতে- তো নর্মালি অত ঘ্যান ঘ্যান করে, আপনি 1-2 দিন ধরে দেখছেন প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে, কিছু খেতে চাইছে না, দ্যাট শুড বি আ ওয়ার্নিং সাইন, ইউ শুড টেক আ কনসালটেশন অফ আ ডক্টর। হ্যাঁ, কেননা একটু যখন বড় হয়ে যাচ্ছে তখন তো সে বাবা মায়ের কাছে বলতে গিয়ে পারছে, বলতে পারছে, বলতে কিন্তু পারছে। একদম যখন ছোট বা একদম। সদ্যজাত শিশু, একদম। তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মায়েদেরকে একটু লক্ষ্য করতে একদম। হবে যে আপনারা দেখেন যদি যে কয়েকদিন ধরে তারা ঘ্যান ঘ্যান করছে বা তারা খেতে চাইছে না বা যখন খাবার বা খেয়ে বমি- পেচ্ছাপের ফ্রিকোয়েন্সিটা খুব বেড়ে গেছে, আচ্ছা, বা মানে বেশিবার বেশিবার করছে, অল্প অল্প করে বেশিবার বারবার করছে, বারবার আপনাদের প্যান্ট বা ডায়াপার ভিজে যাচ্ছে, Okay. বা যখনই পেচ্ছাপ করছে আপনি বুঝতে পারছেন যে বাচ্চা কাঁদছে, যে আপনি ডায়াপারটা চেক করলেন দেখছেন পেচ্ছাপ করে যায়, মানে আপনি বুঝতে হবে যে ও যখনই ইউরিন করছে তখনই ব্যথা হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে ভেরি আর্লি সাইন্স, যেটাকে আপনাকে ভেরি সাটল সাইন্স, যেটা আপনাকে ডায়াগনোসিস বলবো না, বা লক্ষ্য করে আপনাকে ডাক্তারের কাছে খুব তাড়াতাড়ি যেতে নিয়ে হবে, যেতে হবে। কেননা একটা জিনিস এটা খুবই আরো যত আলোচনায় যাব তত আপনারা বুঝতে পারবেন যেটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা বাচ্চার ক্ষেত্রে, যে এটা কোথা থেকে কোথায় যেতে পারে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে প্রথমে একদম আর্লি স্টেজে যদি আপনারা দেখেন যে আপনার বাচ্চারা ঘ্যান ঘ্যান করছে, অথবা ধরুন বারবার মানে এই মূত্র ত্যাগ করার একটা প্রবণতা তার রয়ে গেছে, ডাইপার ভিজে যাচ্ছে, যেরকম বললেন উনি যে ডাইপার ভিজে যাচ্ছে, বা খেতে গিয়ে বমি করছে, এই সমস্ত সিমটম আপনি ধরুন 2 দিন 1 দিন দেখলেন, দেখেই কিন্তু আপনি ডক্টরের সাথে বা আপনার Pediatrician নিকটস্থ কোনো যে সমস্ত হসপিটাল আছে, এবং আমি বলবো যে হেলথ ওয়ার্ল্ড এমন একটি হসপিটাল যেখানে আপনারা গেলে সঙ্গে সঙ্গে মানে আপনার এই ডক্টররা তো আছেনই আপনাদেরকে হেল্প করার জন্য, এবং তার চারপাশে অনেক ধরনের নতুন নতুন অত্যাধুনিক ইকুইপমেন্টস আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু এই রোগগুলো মানে লক্ষণগুলো দেখেই আপনাকে সেই প্রতিরোধগুলো করে দেওয়াটা সম্ভব হবে। এবং একটা প্রথম যদি আপনি সাপোর্টটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে আপনার একটা আপনি গার্ড দিয়ে দিলেন, এরকম একটা ব্যাপার হলো। এবার আমরা লক্ষণ নিয়ে কথা বললাম, এবার আমি একটা জিনিস জানতে চাইছি যে এই যে বলে কি কি দেখে বোঝা যাবে, এবার সংক্রমণ হলে কিভাবে কি কি ধরনের, ধর গেল হেলথ ওয়ার্ল্ডে, গেল হেলথ ওয়ার্ল্ড আসানসোলে, ধরো কোনো একটা বাচ্চা গেল, গিয়ে কি কি ধরনের টেস্ট তাদেরকে করানো হবে, বা এটার প্রথম ধাপটা কি হবে? প্রথম ধাপ হচ্ছে, তো যে কোনো পেশেন্ট, সেটা বাচ্চা হতে পারে বড় হতে পারে, প্রথম হচ্ছে একটা ডিটেলড থরো হিস্ট্রি বা আমার থেকে, বা আমাকে আশ্বস্ত করে প্রথম কথা যে তার সাথে কথা বলা, যেহেতু আমার পেশেন্ট কথা বলে না এখানে, দ্য কেয়ার গিভার্স, ইংলিশে যদি বলি কেয়ার গিভার্স অর প্যারেন্টস, তো আপনাকে তাদের সাথে একটা ডিটেলড হিস্ট্রি, আপনি হিস্ট্রির মাধ্যমে অনেক কিছু বের করে আনতে পারবেন, কেননা এনি প্যারেন্টস ইন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড দে আর ভেরি ভিজিলেন্ট অ্যাবাউট দ্য চিলড্রেন। তো আপনি যদি ওকে কথা বলেন, তো অটোমেটিক্যালি অনেক কিছু বেরিয়ে আসবে, যাতে আপনার অনেক ডায়াগনোসিস বা ট্রিটমেন্টে অনেক সাহায্য হবে। সুবিধা বাবা মাই একমাত্র জানে যে বাচ্চা মানে তার লক্ষণগুলো, সুতরাং ডক্টরের কাছে আপনি নিয়ে গেলেই প্রথম দিনই যে তিনি একদম বলে দেবেন, আপনাকে হেল্প করতে হবে, ডক্টরের সাথে কথা বলতে হবে, আপনার বাচ্চারা কেমন কেমন লক্ষণগুলো আপনার বাচ্চার আছে, আপনার বাচ্চা কিরকম ভাবে থাকে, এই সমস্তগুলো যদি আপনি ডিসকাস করেন ডক্টরের সাথে, তাহলে কিন্তু একটা সমাধানের মানে একটা গাইডলাইন ডক্টর কিন্তু তৈরি করে দিতে পারেন। এটা হেলথ ওয়ার্ল্ডে হয়, আসানসোলের হেলথ ওয়ার্ল্ড বলুন, দুর্গাপুরে বলুন, আপনারা নিকটস্থ যারা আছেন, এবং রাজ্যের বাইরেও যেরকম ঝাড়খণ্ড ফারখণ্ড থেকেও প্রচুর লোকজনেরা পেশেন্টরা আসছেন, চারপাশের যে সমস্ত সংলগ্ন রাজ্যগুলো রয়েছে সেখান থেকেও প্রচুর পেশেন্ট আসেন। এবং এটা কিরকম রেশিও রয়েছে, মানে হেলথ ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি, আমি আলোচনায় আসবো, হেলথ ওয়ার্ল্ডে মানে কিরকম, মানে মানুষজন কিরকম আসছেন, রেসপন্স কিরকম? রেসপন্স ইজ এক্সিলেন্ট। আমাদের যেরকম হেলথ ওয়ার্ল্ড আসানসোল 1 বছর আইপিডি শুরু হয়েছে, রেসপন্স আর এক্সিলেন্ট, পিপল আর অ্যাকসেপ্টিং ইট ইন এ ভেরি গুড ওয়ে। দুর্গাপুর তো ইটস অলরেডি আ ব্র্যান্ড, ঠিক আছে, দুর্গাপুর অলরেডি আ ব্র্যান্ড, তো অবভিয়াসলি রেসপন্স ইজ এক্সিলেন্ট। উই আর হ্যাপি কি আর গিভিং আ গুড এক্সিলেন্ট কেয়ার কম্পেয়ার টু দ্য আদার মেট্রোপলিটন সিটিজ। আচ্ছা, মানে পেশেন্টদের সঙ্গে রিলেশনশিপটা খুবই তাড়াতাড়ি সুন্দরভাবে গ্রো করছে। এবারে আমরা আবার ফিরে আসি যে আলোচনাটাতে আমরা ছিলাম, যে এই ধরো মানে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা কি একটা শিশুর ক্ষেত্রে, একটা বাচ্চার ক্ষেত্রে এই ইনফেকশন হলে? দেখুন, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলতে যে কোনো জিনিসের রোগের যদি আমরা বলি,
সেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট। Okay. ম্যানেজমেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে ইনভেস্টিগেশন আর একটা হচ্ছে ট্রিটমেন্ট। তো সবার আগে আমাকে জানতে হবে যে ইউটিআইটা হচ্ছে কেন। তো সবার আগে দেখুন, ইউটিআই আপনাকে আমি যেরকম বললাম যে তিনটে পার্ট, একটা হচ্ছে পেচ্ছাপের সংক্রমণ, দ্যাট ইজ ইউটিআই। সেকেন্ড হচ্ছে আপনাকে যেটা বললাম যে গঠনগত সমস্যা, সেটা, আর একটা হচ্ছে কনস্টিপেশন। তো কনস্টিপেশনের হিস্ট্রিটা আপনি বা আমার সাথে কথা বললেই জানতে পারবে যে বাচ্চা আপনার রেগুলার ওয়াশরুম যায় কিনা, পায়খানা করতে গেলে কান্নাকাটি করে কিনা, পা হাত পা খিচায় কিনা, দাঁত মুখ লাল হয়ে যায় কিনা, মানে যেতে চায় না। তো এই একটা ব্যাপার আছে। আর সেকেন্ড পার্ট হচ্ছে পেচ্ছাপের ইনফেকশনটাকে প্রুফ করা। সেটার জন্য সবার আগে যেটা করতে হয় যে একটা রুটিন ব্লাড টেস্ট, যেটা কিডনি ফাংশন টেস্ট আমরা বলে থাকি, ইউরিয়া ক্রিয়েটিন। একটা যে কোনো ব্লাডে ইনফেকশন, মানে বডিতে ইনফেকশন হলে তার ব্লাড কাউন্টস বাড়তে থাকে, তো একটা নর্মাল কমপ্লিট ব্লাড কাউন্ট, আর সাথে একটা পেচ্ছাপের পরীক্ষা। আচ্ছা, দ্যাট ইজ ম্যান্ডেটরি। দ্যাট ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, এবার বলি যে আমরা কোনো একটা বাচ্চাকে নিয়ে গেলাম বা আমরাও গেলাম, অনেক সময় এটা মনে করি যে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করলাম, মানে আমার এটা শেষ হয়ে গেল। হ্যাঁ, না, সেখানে আমার একটু বলা হচ্ছে যে আমি যে তিনটে টেস্ট বললাম, ধরুন সিবিসি, কেএফটি আর ইউরিন এক্সামিনেশন, সেটাতে আপনার ইউটিআইটা প্রমাণ হলো যে আপনার বডিতে একটা ইনফেকশন হয়েছে, আপনার একটা পেচ্ছাপের ইনফেকশন হচ্ছে, সেই কারণে বাচ্চা খাচ্ছে না বা কান্নাকাটি করছে, যাই জ্বর আসছে, যাই হোক না কেন। কিন্তু কারণটা জানতে গেলে কিন্তু আপনাকে আরো ফার্দার টেস্ট করতে হবে। আপনাকে যেটা বললাম যে 70% ক্ষেত্রে দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল প্রবলেম হুইচ ইজ কনজেনিটাল, মানে জন্মগত। তো সেই জন্য একটা বেস্ট লাইন, যারা আরো অ্যাডভান্স টেস্ট আমরা করি, কিন্তু বেস্ট লাইন যে টেস্টটা আপনাকে করতে হবে আলট্রাসোনোগ্রাফি। আচ্ছা, একটা পেটের আলট্রাসোনোগ্রাফি, যেটাতে আপনার কিডনি, ইউরেটার, ব্লাডার ভালো করে ডাক্তারবাবু, রেডিওলজিস্ট দেখবে, দেখে আপনাকে বলবে। তার ওপর ভিত্তি করে, মানে সেই রিপোর্টটার উপর ভিত্তি করে আমরা কিন্তু সিবিসি আর ইউরিনের রিপোর্ট দেখে আমরা ডায়াগনোসিসে পৌঁছাতে পারি না। আমরা এটাও পৌঁছাতে পারি যে বাচ্চারা একটা ইনফেকশন হয়েছে, বাচ্চারা একটা পেচ্ছাপের ইনফেকশন হয়েছে, কিন্তু কেন হয়েছে সেটার জন্য আপনাকে ওই আলট্রাসোনোগ্রাফিটা করার পর বাকি টেস্ট ফার্দার ডিসাইড করি যে কি গঠনগত সমস্যা, অ্যাকর্ডিং টু দ্যাট উই গো ফর দ্য ফার্দার টেস্ট। এখানে সার্জনের, মানে অ্যান্টিবায়োটিকটা তো ধরুন যারা পেডিয়াট্রিক রয়েছেন তারা করছেন, পেডিয়াট্রিক সার্জন। আমি বলবো যে পেডিয়াট্রিশিয়ানের থেকে যখন একটা বাচ্চা আসছে, তারা ইউজুয়ালি ম্যাক্সিমাম টাইম এই সিবিসি, ইউরিন কেএফটি, ইউরিন কালচার আর আলট্রাসোনোগ্রাফিটা করিয়ে আসে। যখন পেডিয়াট্রিশিয়ান দেখে যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট ইজ নট নরমাল, আচ্ছা, দেন দে রেফার টু আস। তখন আপনাদের কাছে কেস, কারণ এটা গঠনগত সমস্যা। আচ্ছা, তখন তার মানে তাহলে কি গঠনগত সমস্যার ক্ষেত্রে সার্জারি ইজ নেসেসারি? 90% ক্ষেত্রে। আচ্ছা, 90% সেক্ষেত্রে শুধুমাত্র ওষুধ খেয়ে সম্ভব কোনোদিন হবে না। আপনার যদি একটা রাস্তার খোঁড়া থাকে, তো আপনাকে ওই খোঁড়াটাকে, পিচটাকে দিয়ে ঠিক করতে হবে। আপনি সাইড দিয়ে হেঁটে যেতে পারেন না, ওটা টেম্পোরারি। আপনি সাইড দিয়ে হেঁটে গেলেন, একদিন আপনার খেয়াল থাকবে না, সাইড দিয়ে হেঁটে গেলে অন্ধকারে আপনি সেই গর্তটায় পড়বেনই। রাইট। আচ্ছা, এবার যেটা বলি যে এটা সেরে ধরো মানে একদম সেরে গেল, হ্যাঁ, সেরে যাওয়ার পর কি এই সংক্রমণ আবার আসতে পারে? একদম না, প্রোভাইডেড হচ্ছে আপনাকে, যেটা হচ্ছে সবার চেয়ে বড় সমস্যা পিডিয়াট্রিক ইউরোলজি, তাই জন্য একটা বড় সাবস্পেশালিটি হয়ে যাচ্ছে এখন। যেরকম আমরা ইউরোলজিস্ট বলতে আমরা অ্যাডাল্ট ইউরোলজিস্ট বুঝি, কিন্তু পিডিয়াট্রিক ইউরোলজি ইজ গিভিং আ বিগ পার্ট এজ এ পিডিয়াট্রিক ইউরোলজি ইন পিডিয়াট্রিক সার্জারি। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে সেরে যাওয়া মানেই সেরে না। পিডিয়াট্রিক ইউরোলজিতে যদি গঠনগত সমস্যা, ইভেন কনস্টিপেশন যদি থাকে, আপনাকে অনেক দিন ধরে আপনাকে বাচ্চাকে ফলো আপে রাখতে হবে। আচ্ছা, তার মানে এটা হতে পারে যে ডক্টরের কাছে নিয়ে গেলাম, ডক্টর ওষুধ দিল বা সার্জারি করলো, আর শুধু একটা সার্জারি, অনেক সময় অনেক স্টেজ সার্জারি হয়। আচ্ছা, যে জন্মানোর সময় একটা, 2 বছরের মাথায় একটা, 10 বছরের মাথায় একটা, সেটা সার্জনই বলে দেবেন যে এই এই অ্যাকর্ডিং টু দ্য ডিজিজটা কি রকম, কি আছে, জায়গায় আছে। একবারে অপারেশন হবে, 3-4টে স্টেজে অপারেশন হবে। তো আপনাকে ইটস আ লং টার্ম ফলো আপ, ইউ ক্যানট জাস্ট গো অ্যান্ড কাম আউট। মানে আপনাকে শুধুমাত্র, আপনি ডক্টরের কাছে গেলেন, ডক্টর একটা প্রেসক্রাইব করে দিল, আপনি ওষুধ খেয়ে নিলেন, তারপরে আপনার বাচ্চা ঠিক হয়ে যাচ্ছে, এরকম কিন্তু নয়। সার্জারি যাদের হচ্ছে বা গঠনগত যাদের সমস্যা থাকছে, তাদের কিন্তু একটা লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু এটাতে কোনো ভয়ের কারণ নেই। আপনারা যদি সঠিকভাবে ডক্টরের পরামর্শ মতন আপনারা এগোন, তাহলে কিন্তু এটা কিউরেবল, একদম ভালো মতন। কিন্তু ওই ভেবে নিলে হবে না যে আজকে আমি গেলাম, পরের দিনটা আর যাবো না, বা 3 মাস পরে আবার ছোট বাচ্চা আমি এখন অপারেশন করাবো, একদমই না। একদিনের বাচ্চা থেকে 12 বছর বয়স অবধি আমাদের অপারেশনের কাজ। আপনি ভাববেন না যে আপনার বাচ্চা ছোট, এখন অপারেশন করেন। আপনি যদি যেটা ভাবেন, সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য আরো ক্ষতি। কারণ আপনি যখন ভাবছেন যে আমার বাচ্চা এখন রেডি হয়ে গেছে অপারেশনের জন্য, অ্যাজ এ পেডিয়াট্রিক সার্জন বা ওই ডিজিজ পারছে, সেটা অনেক দেরি হয়ে গেছে। দ্যাট ইজ ইরিভার্সিবল। মানে আমরা সাধারণভাবে যেটা ভাবছি, একটা পেডিয়াট্রিক সার্জন কিন্তু
তার মানে চিকিৎসা পদ্ধতি দিয়ে ভাবছেন, সুতরাং দুটো ভাবনার মধ্যে কিন্তু একদম, অনেকটা তফাৎ রয়েছে। একদম। সুতরাং আমরা আমাদের মাথাটাকে বা বুদ্ধিটাকে না খাটিয়ে আমার মনে হয় পেডিয়াট্রিক সার্জন যেটা বলছেন সেইভাবে কিন্তু এগোলে আপনাদের বাচ্চাও সুস্থ থাকবে এবং আপনারাও কিন্তু মানে এই যে একটা সমস্যা বাচ্চারা নিয়ে যাবে, তারপরে একটা অনেক বড় মানে ইয়ের মধ্যে পড়বেন, তখন আপনারা হয়তো কান্নাকাটি করবেন। এই জায়গাটা থেকে না গিয়ে শুধুমাত্র ওই একটুখানি ট্রিটমেন্ট করালাম তারপরে সরে গেলাম, বাবা অনেক সময় ভাবতেই পারেন যে এটা তো অনেক খরচা সাপেক্ষ ব্যাপার, এটাও হতে পারে। কিরকম মানে খরচা সাপেক্ষ কি দেখুন এটা? খরচা তো একসাথ তো সেরকম ভাবে বলা যায় না, বাট হ্যাঁ আপনাকে একটা লং টার্ম ফলো আপ আর একটা বেসিক অ্যামাউন্ট অফ খরচা তো আছে, কারণ আপনি যেহেতু 2-3টে সার্জারি টেস্ট মধ্যে দিয়ে যাচ্ছেন। আই উইল নট সে ইটস হাইলি এক্সপেন্সিভ লাইক এনি ট্রান্সপ্লান্ট সার্জারি, যে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করছেন, লিভার ট্রান্সপ্লান্ট করছেন, বাট ইট ইজ কিন্তু এটা তো তখনই হবে যখন আপনি ঠিক সঠিক সময়ে সঠিক এটা না নেবেন। কিন্তু এটা বলছি আলটিমেটলি কিন্তু এই বাচ্চারা কিডনি ট্রান্সপ্লান্ট, আমি আসবো পরে, যে কিডনি ট্রান্সপ্লান্ট অবধিও যেতে পারে আপনি যদি যেতে সঠিক পারে। যদি সঠিক সময়ে সঠিক জিনিসটা। তাই বলা হচ্ছে যে বারবার করে এটার উপরে মানে অর্ণব জোর দিচ্ছে যে সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা করান, তাহলে কিন্তু ওই পর্যায়টাতে আপনার বাচ্চা যাবেন এবং আপনার ফ্যামিলিও বাচ্চাকে নিয়ে চিন্তামুক্ত হবে। এইবার যেটা হচ্ছে যে প্রিভেনশন অ্যান্ড হাইজিন, এটা তো একটা খুব ইম্পর্টেন্ট এই একটা সংক্রমণের ক্ষেত্রে। এবার বাবা মায়েরা কি কি হাইজিন প্র্যাকটিস করাবে তার বাচ্চাকে? দেখুন হাইজিনের থেকে বড় যেটা বলবো বাচ্চাদের ক্ষেত্রে, আমি এটা আলাদা আলাদা প্রথমে বলে দিই যে প্রথম হচ্ছে এক্সেসিভ মানে জল খাওয়ানো। আজকালকার বাবা মারা জল খাওয়ায় না। জল খাওয়ানো মানে কিন্তু ফ্রুট জুস আর কোল্ড ড্রিঙ্কস নয়। ঠিক। ও তো প্রচুর কোল্ড ড্রিঙ্কস খায়, দিনে প্রচুর লিকুইড খাচ্ছে, লিকুইড যাচ্ছে এরকমই একটা ধারণা। সুগারি ড্রিঙ্কস, প্যাকেজ সুগারি ড্রিঙ্কস অ্যান্ড কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস, এই দুটো বাদ দিয়ে হচ্ছে আমরা কিন্তু লিকুইড ক্যালকুলেট করি। মানে ধরো ডাবের জল খাওয়াচ্ছে, নরমাল জল, ডাবের জল, ডাল, দুধ, এটাও তো এক্স্যাক্টলি জলীয় একটা ইয়ের মধ্যে একদম, পড়ছে। এটাকে আমরা লিকুইড ক্যালকুলেট। আপনি কখনোই কার্বোনেটেড ড্রিঙ্কস বা আপনি দোকানে গিয়ে একটা প্যাকেটজাত কোনো না, দ্রব্য দ্যাট ইজ সেগুলো- নট, বিকজ দ্যাট ইজ মোর হার্মফুল। আচ্ছা। আর জল যদি আপনি রাফ এস্টিমেট যেটা করতে পারবেন যে একটা বাচ্চাকে আপনি আপনার বাচ্চার যা বডি ওজন সেটাকে 40 দিয়ে গুণ করবেন। আচ্ছা, ঠিক আছে, আপনার বাচ্চা যদি 10 কিলোর হয় তো 400 ml। তো আমরা বাড়িতে যেটা মেজারমেন্টে আমরা যেটা আমি অ্যাকচুয়ালি আমার পেশেন্টদের যেটা বলে থাকি সবসময়, যে আপনি ও জন্য একটা আলাদা বোতল ভরে নেবেন। আচ্ছা, বাচ্চার জন্য একটা আলাদা বোতল একটা 1 ভরে নেবেন। লিটারের পরিষ্কার বোতল আপনি সকালবেলা ভরে রাখলেন, ঘুম থেকে ওঠা থেকে রাত্রেবেলা শোয়া অবধি, ইনক্লুডিং যে স্কুলে আপনি জলটা ভরে দেন ওয়াটার বোতল, সেটা ওই বোতল থেকেই দেবেন। আচ্ছা, ঠিক আছে, সো দ্যাট আপনার এন্ড অফ দ্য ডে ফ্রম ওয়েকিং আপ ফ্রম দ্য স্লিপ টু গোয়িং টু বেড ইন দ্য নাইট ও কতটা জল খেলো, একটা মেজারমেন্ট থাকবে। হ্যাঁ একটা মেজারমেন্ট থাকবে। অ্যান্ড ইট ইজ রাফলি 40 ml পার কিলো। দ্যাট ইজ, এর থেকে বেশি খেলে কোনো ক্ষতি নেই, বাট দ্যাট ইজ মিনিমাম। এরকম কি কোনো আছে যে বেশি জল খেলে এর উপরে চাপ পড়ে বা এরকম কোনো ব্যাপার? একদমই একটা বাজে কথা। সেইটা সাইকোট্রিক ইলনেস, সেটা বড়দের হয়, পলিটিক্সিয়া বলে থাকি আমরা ওটাকে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাচ্চা কখনোই সাইকিয়াট্রিক যাবে না যে পাগলের মতো জল খেয়ে যাচ্ছে, ওটা কোনোদিনই হবে না। আচ্ছা, এবার হচ্ছে যে বাবা মায়েদের কি বাচ্চাদেরকে টয়লেট মানে ট্রেনিংটা দেওয়াটা খুব তো জরুরি? যেটা হচ্ছে সেই টয়লেট ট্রেনিং এর ব্যাপারটা দুটো জিনিস আমি আলাদা করে বলবো, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। আচ্ছা, ঠিক আছে, একটা ছেলে বাচ্চার আমরা যেটাকে প্রিপিউস বা চামড়া বলে থাকি, ভেতরে যে আমাদের গ্লান্সটা থাকে, সেটাকে ভালো করে 2-2.5 বছর অবধি ওটা ফিজিওলজিক্যাল থাকে, চামড়া নামে না। কিন্তু তারপরে বাবা আমাদের একদমই উদ্দেশ্য যদি নিজেরা না নামাতে পারে ডাক্তারের কাছে নিয়ে আসা, কারণ যে সাদা রঙের ময়লাটা জমে বাচ্চাদের, সেটা যদি পরিষ্কার না হয়, দ্যাট ইজ দ্য ফার্স্ট কজ অফ ইউটিআই। ইনফেকশনটা চলে যাবে তখনই। তো কিন্তু আলটিমেটলি আইদার আপনি নিজে না নামাতে পারলে সেই চামড়াটা ডাক্তারবাবু আমরা অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান এটাকে নামিয়ে দিই ওপিডি বেসিসে, বা তাও তো যদি জন্মগত যে ত্রুটি থাকে, যেরকম বললাম যে প্রিপিউসটা খুব টাইট, ওটা নিচে নামছেই না, তো আলটিমেটলি আমাদের সার্কামসিশন করতেই হয়, জাস্ট লাইক আ রিলিজিয়াস সার্কামসিশন ডান ইন মুসলিমস। ঠিক আছে, ইটস লাইক দ্য সেম প্রসিডিওর। রিলিজিয়াস সার্কামসিশন দ্যাট ইজ দেয়ার রিলিজিয়াস প্র্যাকটিস, ইট ইজ আওয়ার ক্লিনিক্যাল প্র্যাকটিস। কিন্তু আপনাকে ওটা করতে হবে, এটা ছেড়ে যদি নেমে যায় চামড়া, তো রোজ চামের সময় নেমে পুরো গ্লান্সের চাই পুরো পরিষ্কার রাখতে হবে, এটা হচ্ছে প্রথম। সেটা আপনাকে ইউটিআইটা প্রিভেন্ট করবে। সেটা তাহলে মানে কত বছর বয়সে? অ্যাট লিস্ট 3 বছর বয়স পর থেকে আপনাকে এটা বাবা মাকে বলে দিতে হবে যে এটা তোমরা করো। রেগুলার চানের সময় নামিয়ে গ্লান্সটা পরিষ্কার করে আবার চামড়াটাকে সামনে করে এটা করতে হবে। এটা একটা প্রথম স্টেপ। ফিমেলদের ক্ষেত্রে যেটা বলতে হবে, যেহেতু তাদের ফিমেলদের অ্যানাটমিটা একটু ডিফারেন্ট, তাদের সবসময় বল, যেহেতু বাচ্চা যখন স্টুল পাস করার পর বা পটি করার পর নিজে ধোয় না, মা বাবারাই ধুয়ে দেয় ছোটবেলায়, তো দ্যাট
you should not use any jet. I even tell females, even adults, you should not use jet. Jet is high, it is not imperative if you use a toilet paper or like a western countries, or use a mug with water, or use a jet for a male, because our anatomy is different. In a female, as there is a vagina nearby, it's open, so and everything is open, the mucosa is highly exposed, the urethra is urethra পেচ্ছাপের নালীটা বাচ্চাদের ছেলেদের মেয়েদের অনেক ছোট ছেলেদের থেকে, তো পেচ্ছাপের ইনফেকশনটা একটু হলেই ব্লাডারে পৌঁছে যায়, আমাদের অনেকটা ট্রাভেল করতে হয় তারপর কি ওটা ব্লাডারে পৌঁছায়। আপনাকে বলছি অ্যাভারেজে একটা ফিমেল অ্যাডাল্ট ফিমেলের ইউরেথ্রার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 3 to 4 সেন্টিমিটার, সেখানে একটা অ্যাডাল্ট মেলের ইউরেথ্রার সাইজ অলমোস্ট 14 to 15 সেন্টিমিটার, ইটস এ হিউজ গ্যাপ, 3 টাইমস। তো সেই জন্য মেয়েদের ক্ষেত্রে ফিমেল চাইল্ডের ক্ষেত্রে কখনোই বলা, যখন আপনি স্টুল পাস করার পর আপনি পায়খানা রাস্তাটা ধোয়াচ্ছেন, দ্যাট শুড নট বি ফ্রম ব্যাক টু ফ্রন্ট, ব্যাক টু ফ্রন্টে করা যাবে না, because if you are doing from back to front, you are taking that bacteria of the stool towards the urethra, আচ্ছা so it should always be from front to back. আচ্ছা ঠিক আছে, even in adults, that's why I always tell even my colleagues and everything, don't use jets as a female, because it is coming from back, it is washing your anal area and it is carrying that bacteria towards your vagina as well as towards the urethra. আচ্ছা That is it. মানে সামনে থেকে পেছনের দিকে, এই জন্য মেয়েদের ইনফেকশনটা অনেক বেশি হয় প্রাইভেট টয়লেট ইউজ করলে, হ্যাঁ হ্যাঁ এটা আমরা শুনে থাকি যে মেয়েদের ইনফেকশনটা বেশি এই হয়। কারণেই হয়। আচ্ছা ঠিক আছে, বিকজ দে আর ভালনারেবল, অ্যানাটমিক্যালি দে আর ভালনারেবল। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে মানে বাচ্চারা অনেক সময় মলমূত্র চেপে রাখে, তো বাবা মায়েদের এই শিক্ষাটাও তো বোধহয় এই এই সচেতনতাটাও শিক্ষাটা বাবা মা চেপে রাখার তার পেছনে মূল কারণ কিন্তু দোষীরা, আমি দোষী বলবো সেটা বাবা মা। কেননা কি হয় আজকালকার দিন যে র্যাপিড ফায়ার সবাই ছুটছে, কর্মব্যস্ত সবাই, বাবা মায়েরা কর্মব্যস্ত না, বাচ্চারাও ছুটছে, বাচ্চারাও আমরা তো ছুটছি কর্মব্যস্ত, প্রেসার প্রচুর পড়াশোনার, মানে স্কুলের বা যদি স্কুল বাস 7টায় আসছে, 6টা থেকে বাবা মা তারা লাগাচ্ছে, ওয়াশরুমে যাওয়াটার জন্য আপনাকে বাচ্চাকে একটা সময় দিতে হবে, দ্যাট ইজ অ্যান অ্যালোটেড টাইম। আপনাকে যখন বলেন যে স্কুলের জন্য বাচ্চাকে রেডি করছি, সেই টাইমের মধ্যে যেন আপনার বইপত্র গোছানো অ্যাকর্ডিং টু টাইম টেবিল, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, টিফিন গোছানো, ওকে জামা কাপড় পরানো, স্নান করানো, কিন্তু ওয়াশরুম যাওয়াটাও ইজ আ পার্ট, ওয়াশরুম যাওয়াটাও পার্ট। ঠিক আছে, কারণ ওয়াশরুম যাওয়াটাও যদি পার্ট, তো সেই টাইমটা আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে কি হবে, ও আপনি তাড়া দিয়েছেন, ও পায়খানা চেপে চলে গেছে, দ্যাট মেক্স বিংস আ হ্যাবিট, আচ্ছা এরপর ওটা ও করবে, তো দ্যাট ইজ শুড বি আনহ্যারিড। এখানে আরেকটা জিনিস হয় যে অনেক সময় দেখা যায় যে বেশি মানে খুব ছোট বলছি না, যখন একটু বড় হলো, যখন তারা স্কুলে যখন যাচ্ছে, তখন একটা বাবা মায়েদের মধ্যে বা বাচ্চাদের মধ্যেও থাকে স্কুলের টয়লেট খুব নোংরা, সুতরাং সেখান থেকে ইনফেকশন আসতে পারে, তো অনেক সময় হয় যে সেটা চেপে রাখলো, গেলাম না, এটা কি মানে হয়? অ্যাসেন্ডিং ইনফেকশন ইজ আ মিথ। আচ্ছা এটা পুরোপুরি মিথ। ঠিক আছে, অ্যাসেন্ডিং ইনফেকশন ইজ আ মিথ আনটিল আনলেস ইউ আর সিটিং অন দ্যাট টয়লেট, দ্যাটস অলসো আ ফিমেল। মানে যখন আমাদের টাচ হচ্ছে তখন গিয়ে ইনফেকশনটা হচ্ছে, কিন্তু বাচ্চারা সেই টাচটা তো, because maximum in the schools, that's why western toilets are never used in children, even it's a good school, it is always Indian, reason is that আচ্ছা it should not be come in contact with your buttocks or everything, so chance of UTI absolutely nil. You should encourage your child to go to school's toilet, it is mandatory, you should not, because this habit they will carry in their young adulthood, and they will not use any public toilet, কোথাও যাচ্ছে অনেক দূরে যেতে হচ্ছে, they are in bus, they are in airport, wherever it is, they will not use till they are reaching the hotel or home. এই প্রবলেম সবসময় দেখা মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, and it is only for females, then males are very rare in these problems, because females are always trained like that, what they train in the younger days, because their mothers and parents they কি females are predisposed to UTI, তাদের পেচ্ছাপ ইনফেকশনটা বেশি হয়, তো বাচ্চাবেলা থেকে ওদের শিখিয়ে রেখেছে যে কমন টয়লেটসে, পাবলিক টয়লেটসে ইউ শুড নট গো, ইনফেকশন তোমার খুব তাড়াতাড়ি হতে পারে। তো এই যে স্কুল থেকে যে হওয়াটা শুরু হলো, সেই স্বভাবটা বড় হতে হতে ওটাতেও কন্টিনিউ হয়, তো ইট শুড নট বি, ইউ শুড এনকারেজ ইউর চাইল্ড টু গো টু স্কুল regularly, like that you encourage your child to go to school, as well as you should encourage your child also to use the school toilet regularly when needed. আচ্ছা এবার বলি, তোমার একটা জিনিস জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে যে এই ট্র্যাক ইনফেকশনটা হলে কি বড় ধরনের কোনো রকমের কোনো মানে ক্ষতি বা এটা হতে পারে? বেসিক্যালি বড় ধরনের সমস্যা বলতে দেখুন, আপনি যখন এই ইউটিআইটাকে
যখন আপনার একটা ব্লাডারে বা আপনার পেচ্ছাপের থলিতে যখন আপনি ইনফেকশনটা রয়েছে, সেটা আস্তে আস্তে উপর দিকে উঠে কিডনিতে এফেক্ট করবে। কিডনিতে বারবার ইনফেকশন হলে যেটা হবে, আলটিমেটলি কিডনির ফিল্ট্রেশন ক্ষমতাটা চলে যাবে, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, যেটা আপনারা ম্যাক্সিমাম বয়সকালে ডায়াবেটিস, লং স্ট্যান্ডিং ডায়াবেটিসের লোকেদের দেখে থাকেন, যে ডায়াবেটিসের সাথে সাথে কিডনি খারাপ হয়ে গেল, মানে কিডনির ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। একদম চাইল্ড উইল গো ইন ডায়ালিসিস। মানে বাচ্চাদেরও এটা হতে পারে ডায়ালিসিসে যাওয়ার। চাইল্ড উইল গো ইন ডায়ালিসিস ইনভেরিয়েবলি ইফ ইউ আর নট অ্যাড্রেসিং ইট। আচ্ছা। And ultimately, if you are not able to renal transplant, ultimately some catastrophic events will going to happen. আচ্ছা আচ্ছা, বাবা মায়েদের এই ইমোশনাল সাপোর্টটা ধরুন কিভাবে দিতে পারে, মানে কি কি অ্যাডভাইস বাবা মায়েরা দিতে পারে বাচ্চাদের জন্য, বাচ্চাদের এতে যে এটা এটা করলে এটা করো না, বা ওটা করলে ওটা করো না, এই ধরনের কি কি অ্যাডভাইস ওদের সবার আগে যেটা করতে হবে যে সব সময় বকাবকি দিয়ে হবে না, ইটস আ মিক্সচার। আপনাকে আমরা ডাক্তারি ভাষা বলে থাকি নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট। মানে নেগেটিভ মানে হচ্ছে তুই ওখানে যাস না, তোকে কিন্তু জুজু ধরবে, এটা একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। একদম, এটা বেশিরভাগ বাবা মায়ের বাচ্চাদের বলে থাকে। তুই আজকে ভালো করে জল খা, 1 লিটার জল খা, সকালে 2 বার পটিতে যা, স্কুলে ওয়াশরুম যাবি, আমি ম্যাডামকে জিজ্ঞেস করবো, তাহলে কিন্তু বিকালে তোকে একটা রোল খাওয়াবো। দিস ইজ পজিটিভ রিইনফোর্সমেন্ট। ঠিক ঠিক আছে, তো এই দুটো জিনিসকে আপনাকে মিক্স অ্যান্ড ম্যাচ, শুধু বকলেও হবে না, শুধু আদর দিলেও হবে না, আপনাকে দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউ হ্যাভ টু ইনকালকেট অ্যান্ড ইমবাইব দোজ গুড হ্যাবিটস ইনটু হিম অর হার। যে তোমাকে রেগুলার ওয়াশরুম যেতে হবে, কোথায় তুমি আছো ডাজন্ট ম্যাটার, তোমাকে ওয়াশরুম যেতে হবে। ইট ইজ আ নর্মাল ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। তোমাকে তার মানে নেই তুমি বাড়িতে যদি না আসো 5 দিন, তার মানে কি তুমি ওয়াশরুম যাবে না? 5 দিনের মধ্যে কোথাও তো একদিন যাবে, তো তোমাকে ওয়াশরুম যেতে হবে। তুমি বড় হবে, তুমি কলেজে যাবে, তোমাকে তখনও যে তুমি তো বাড়িতে থাকবে না রোজ, তুমি হস্টেলে থাকবে, তাহলে কি তুমি ওয়াশরুম যাওয়া বন্ধ করে দেবে? তোমাকে আপনাকে এরকমভাবে বোঝাতে হবে। সেকেন্ড হচ্ছে ভয়ও দেখাতে হবে যে না, তুই যদি জল না খাস তোর কিন্তু কিডনিতে পাথর হবে, তোর অপারেশন হয়ে যাবে। তো ইটস আ মিক্স অ্যান্ড ম্যাচ। আচ্ছা, মানে কিছুটা মানে বাবা মায়েদের ক্ষেত্রে এটাই অ্যাডভাইস যে আপনাকে মানে ওই বোঝাতে হবে ঠিক করে, মানে সদর্থক পজিটিভ ভাবেও বোঝাতে হবে, আবার কিছু কিছু মানে ভয় দেখিয়েও বোঝাতে হবে যে তোর এই এই জিনিসগুলো হতে পারে। তুই যে প্রথমে পজিটিভটা বোঝালেন যে এতটা জল তোকে খেতে হবে, এই যে পাবলিক জায়গাতেও তোকে টয়লেটটা করতে হবে, না হলে এটা হতে পারে, মানে এইভাবে পজিটিভ দিকটা দেখিয়ে তারপরে নেগেটিভটা কি হতে পারে, এই পজিটিভ দিকটা না করলে এইভাবে করতে পারে। এবার বাবা মায়েদের কাছে প্রত্যেকটা কথা শেয়ার করাটাও বোধহয় খুব দরকার। ধরুন আমি বলছি যে একদম ছোট্ট বাচ্চা সে তো পারবে না সদ্যজাত, কিন্তু একটু যখন বড় হলো এটাও তো বাবা মায়েদের শেখানো উচিত যে তোমার যদি কোনো প্রবলেম হয় বা তুমি যদি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ, তাহলে সেটা তোমাদেরকে বলা উচিত। কেননা অনেক সময় বাচ্চারা চেপেও রাখে অনেক জিনিসটা, ভয়ের চোটে চেপে রাখে বা আমা বকা দেবে। আর আরেকটা কথা যেটা বলা হয় যে গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ, এটা কিন্তু ফিমেল চাইল্ডদের আপনাকে শেখাতে হবে, কেন ওটাও কিন্তু ওয়ান অফ দ্য মেজর কারণস অফ ইউটিআই। তাই এটা কিভাবে? ফন্ডলিং অফ দ্য জেনিটালিয়া বাই আননোন পারসন উইথ দ্য ডার্টি হ্যান্ডস। আচ্ছা, ঠিক আছে, তো এই জিনিসটা আপনাকে বলতে হবে যে তোমার সাথে গুড টাচ, তাহলে কি যে ইফ সামথিং ইজ হ্যাপিং, দ্যাট urinary part is not a mystery for them. No. It is just like a normal body, like hand. Exactly. যেরকম আপনি বাচ্চাদের বলেন তোমার চোখ কোথায় দেখাও, তোমার মুখ কোথায় দেখাও, তোমার নাক কোথায় দেখাও, তো you have to make him comfortable. It's a normal body part, like any other body part. একদমই। ছেলেদেরও যেরকম বডিতে যে যে জিনিসগুলো রয়েছে, মেয়েদেরও একটা পার্ট। আমাদের গঠনগত হয়তো আলাদা হতে পারি আমরা, কিন্তু এগুলো হচ্ছে আমাদের বডি পার্ট। এগুলোতে যদি কেউ কোনো আননোন পারসন আমাদেরকে ছুঁচ্ছে, আমাদের যে কোনো হাত ছোঁক বা আমাদের শরীরের যে কোনো জায়গা ছোঁয়, সেটা ছোঁয়াটা ঠিক কিরকম, সেটা গুড না ব্যাড, এটা কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে। এটাও একটা পার্ট, খুব মাইনর পার্ট, কিন্তু একটা পার্ট। কারণ এটা আমরা লাস্টে হিস্ট্রি নিই যে এরকম হিস্ট্রি আছে। হ্যাঁ, we have taken a sexual abuse history. We have ruled out everything, but we cannot find out the cause of recurrent UTI. Ultimately, it came to like when we send the child to the psychiatrist, they had a counseling, then they can extract that history. Okay, this is something like this happening, which is the cause of that UTI. আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরো যে মানে চিকিৎসা শুরু হলো বা সার্জারি হলো, সেক্ষেত্রে কি বাবা মায়েদের একটা মনিটরিং বা এরকম জিনিসটা কি মানে করতে হবে, বা কিরকম ভাবে? অ্যাজ সাচ গ্রস মনিটরিং কিছু হয় না বাচ্চাদের অপারেশনের পর। এখন ম্যাক্সিমামটাই দূরবীন দিয়েই হয়। অপারেশন কেটে অপারেশনও হয়, বাট ইট হ্যাজ কাম ডাউন। যেগুলো কি আসানসোলের হেলথ ওয়ার্ল্ডে এই জিনিসগুলো সব আমরা রিসেন্টলি করে থাকি ওগুলো, ঠিক আছে। তো ওই জন্যই তো বাকি অ্যাজ সাচ কিছু না। হ্যাঁ, যেটা আপনাদের বারবার বলার
যে ডোন্ট লস টু ফলো আপ, আমাদের মেডিকেল ভাষায় বি কমপ্লায়েন্ট টু দ্যাট। আপনাকে ডাক্তারবাবু যেরমভাবে বলছে আপনি ওটা সেরমভাবে ফলো করুন, আর অনেক দিন ফলো করতে হবে আপনাকে। তো আমি অ্যাটলিস্ট প্রথমবার বলে থাকি, দেখুন আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে আপনি যে চিকিৎসাটা রোগটা নিয়ে আপনার বাচ্চার এসছেন সেটা কোনো ম্যাজিক দিয়ে ঠিক হবে না। আচ্ছা, এটা একটা অ্যাপেন্ডিক্সের ইনফেকশন না যে আমি অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিয়ে দিলাম আপনার জীবন নর্মাল হয়ে গেল। এটা একটা গঠনগত সমস্যা বা ফাংশনাল প্রবলেম লাইক কনস্টিপেশন, যেটার জন্য লম্বা একটা, ঠিক আছে, আপনাকে লম্বা চিকিৎসার মাধ্যমে সেটা হবে, সেই জন্য আপনাকে লম্বা ফলো আপে রাখতে হবে। আচ্ছা, মানে এটাই বোধহয় বলতে চাইছেন ডক্টর, যে আপনি যে ওই যে বললাম যে আপনি গেলেন ডক্টরের কাছে, একটা ট্রিটমেন্ট হলো, আপনাকে বলে দেওয়া হলো ধরুন 2 মাস পরে আপনাকে আবার আসতে হবে, তারপরে আবার 6 মাস পরে আসতে হবে, সেটা কিন্তু আসতে হবেই। এই যে আপনি গেলেন, বললেন যে না আর আমি যাব না, এই তো ওষুধ খেয়ে বাচ্চা ভালো আছে, এরপরে আর আমার কিছু করার দরকার নেই, কিন্তু এই জায়গাটা বোধহয় করা উচিত নয়। যতক্ষণ না আপনার ডাক্তারবাবু আপনাকে বলছে যে আপনার আর আসার দরকার নেই, প্লিজ লিসেন টু হিম অর হার। মানে একদম মানে সেই চোখ বন্ধ করে আপনি যখন ডক্টরের কাছে যাচ্ছেন এই প্রবলেম নিয়ে বাচ্চার, তখন কিন্তু একদম চোখ বন্ধ করে অন্ধের মতো ডাক্তারবাবু যেরকম বলছেন ঠিক সেরকমটা আপনাকে করে যেতে হবে। না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে আপনার বাচ্চা যেরকম বললেন যে কিডনিটা একেবারে ড্যামেজ হয়ে যেতে পারে, সেটা মানে ডায়ালিসিসে চলে যেতে পারে। আমরা অনেক সময় ভাবি যে বড়দেরই ডায়ালিসিস হয়, ডায়াবেটিক কোনো পেশেন্টদের ডায়ালিসিস হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও যে এই ট্র্যাক ইনফেকশন হলে যে কিডনি এফেক্টেড হয়ে যে ডায়ালিসিস হতে পারে, এটা তো শুনে সত্যি একটা খুব বাচ্চার ক্ষেত্রে এটা ভীষণভাবে পেনফুল। আপনি ভাবুন যে আপনার বাচ্চা যদি ডায়ালিসিসে চলে যায় তাহলে সেক্ষেত্রে কতটা পেনফুল হবে তার জন্য এবং আপনাদের জন্য। সেক্ষেত্রে যদি আপনারা ডক্টরের সাথে প্রত্যেক দিন একটা মানে ডক্টরের অবজারভেশনে থাকে, বা আপনারা যদি ডক্টরের সাথে ঠিক করে কমিউনিকেট করতে পারেন, তাহলে তো সেখান থেকে একটা বাচ্চার উঠে আসা বা তার সমস্যার সমাধান হওয়াটা সম্ভব। যদি সেটা সম্ভব তাহলে সেটাই করতে হবে আমাদেরকে, মানে একদম ধ্রুব সত্যের মতন ওটাকেই করে যেতে হবে। ডক্টরের সাথে যোগাযোগটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এইবার হচ্ছে যে বাবা মায়েদের কি এটা মানে দেখতে হবে অলওয়েজ যে ওষুধটা ঠিক মতন তারা খাচ্ছে কি খাচ্ছে না। কমপ্লায়েন্সটা খুব জরুরি, কেননা আমাদের চিকিৎসা যখন আমরা একটা করি সবার আগে আমরা দুটো ফ্যাক্টর দেখি, যে একটা বাচ্চা আসলো, আমরা একটা চিকিৎসার মেডিকেশন ওটি করে একটা সাস্টেন লাইফস্টাইল বা মেডিকেশন দিয়ে তাকে বাড়ি পাঠালাম 1-1.5 মাসের জন্য। সে যখন 1.5 মাস পর আসলো আমরা অ্যাসেস করি যে ট্রিটমেন্টটা কত রেসপন্ড হয়েছে। সবার আগে যদি দেখি যে যেটা আমরা ভেবেছি একদমই হয়নি রেসপন্ড, বা অল্প হয়েছে, যতটা এক্সপেক্ট করেছেন তার থেকে কম হয়েছে, সবার আগে যেটা আমরা ভেবে থাকি বা বলে থাকি বাড়ি বা জিজ্ঞেস করে থাকি বাবা আমাদের, যে আপনাকে যা যা বলে পাঠানো হয়েছিল বা ওষুধগুলো যা যা দেওয়া হয়েছে সেটা কীভাবে করেছেন। দ্যাট ইজ কল্ড কমপ্লায়েন্স ইন মেডিকেল literature. আচ্ছা, so compliance to the treatment is very important, and Indian continent it is very lacking. আচ্ছা, এটা lacking Indian continent is, even in adults also, Indian continent people are highly incompliant. যে আপনি ওই জন্য আপনারা যখনই আবার পরবর্তী ট্রিটমেন্টের জন্য আসছে তখন আপনারা ফার্স্ট হচ্ছে যে আপনাকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেটা আপনি ঠিকঠাক ফলো করছেন কিনা এটা ডক্টর আগে তাদেরকে কারণ সবার আগে এসে আপনার বাড়ির লোক এসে আমাকে কি কমপ্লেন করে, ডাক্তারবাবু আপনি কি চিকিৎসা দিচ্ছেন এটা তো ঠিকই হয়নি। আচ্ছা, ফার্স্ট কমপ্লেনে কিছুই ঠিক হয়নি, কিন্তু আলটিমেটলি যখন আমরা হিস্ট্রি দেখি আমি যা বলেছি তার 20% তো সে করেনি, তা কোথা থেকে ঠিক হবে? ঠিক সে নিজের মতো বাড়ির লোকের, বড়দের, বুড়োদের, বয়স্কদের কথা শুনে নিজের মতো ট্রিটমেন্ট চালিয়ে গেছে বাড়িতে। কেননা আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টে অ্যাটলিস্ট মিডল ক্লাস ফ্যামিলি আমাদের মতো দুটো রকম হসপিটাল চলে, একটা আমরা আর একটা বাড়িতে বয়স্ক লোকেরা, দুটো হসপিটাল একসাথে চলে। তো সেইটা করলে হবে না। সুতরাং ওই ভাবলে হবে না যে ডাক্তারের কাছে গেছি ওটাই এনাফ, ডক্টর একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছেন ওটাই এনাফ, একটুখানি মানে তারপরের যে কিছু গাইডলাইন গুলো ডক্টর লাইফস্টাইল মডিফিকেশনস একটা অনেক বড় পার্ট এই ইউটিআই ইন চিলড্রেনকে ট্রিটমেন্ট করার। সেটা ওষুধ দিয়ে হবে না, সেটা আপনাকে আপনার বাচ্চাকে ঠিক করাতে হবে, নিজেকেও ঠিক রাখতে হবে। যদি আমি বলে থাকি যে বাচ্চাকে রাত্রেবেলা শোয়ানোর সময় যতই ঘুমিয়ে পড়ুক, আগে থেকে হয় না বাচ্চা খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে, তাকে 10টার সময় বা 11টার সময় উঠিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে টয়লেট করিয়েই শোয়াতে হবে। ইউ ক্যানট স্কিপ দ্যাট। আচ্ছা, মানে আমাদের নিজেদের লাইফস্টাইলটা আগে ঠিক করতে হবে এবং তার সাথে সাথে বাচ্চাদের লাইফস্টাইলটাকেও ঠিক করতে হবে। যদি বলা হয়েছে যে আপনি মাঝরাতে ওকে উঠিয়ে বাথরুম করাইয়ে আবার শোয়াবেন, সেটা আপনাকে করতে হবে। দরকার হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন 3টের সময়, আপনার অ্যালার্ম বাজবে, আমরা এনার্জেটিক অ্যালার্ম বলি এটাকে। আপনার অ্যালার্ম বাজবে, আপনি উঠবেন, আপনার বাচ্চার এখানে ভাইব্রেশনের বাচ্চা উঠবে, তাকে ওয়াশরুম করাবেন,
সে আবার এসে শোবে, এটা করতে হবে। কেননা আমাদের এখানে বাবা মায়েদের অনেকে যে বাচ্চা ঘুমিয়ে পড়েছে, বাচ্চাকে তুলে খাওয়াবো না, বাচ্চাকে তুলে ওয়াশরুমে নিয়ে যাব না, এগুলো কিন্তু আছে না। এটা আপনাকে যদি বলা হয়েছে যে আপনাকে ওয়াশরুমে মানে ও ইউরিন করেই ও ঘুমাবে রাতে, দ্যাট ইজ নো আদার। আপনাকে ওটা শুধু আগে ঘুমিয়েও পড়ে, ও খেলে যা ইচ্ছা করে, আপনাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওকে ইউরিন পাস করিয়ে আপনাকে ফাইনাল বেডে আপনি দেবেন ওকে। মানে এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, এটা কি কোনো রকমের কোনো হাইজিন মানে এটার রুটিন রয়েছে হাইজিন মেনটেন করার জন্য? না, রুটিন যেন আপনাকে আমি বললাম যে পরিষ্কার রাখা, ওয়াশরুমে কিভাবে ফিমেল বাচ্চাদের ইউজ করা, আর প্রচুর পরিমাণে জল খাওয়া। মেইনলি কথা হচ্ছে অ্যাডিকুয়েট ফাইবারস আচ্ছা ইন দ্য ফুড, তাতে যেন কনস্টিপেশন প্রিভেন্ট হয়। কনস্টিপেশনটাকে আটকাতে হবে। Prevention of constipation with adequate fluid with proper cleaning of the genitalia. These are the 3 points or landmark যেখানে আপনি ইউটিআই প্রিভেন্ট করতে পারেন apart from our treatment. আপনার নিজের তরফ থেকে আপনি 3টে জিনিস করতে পারেন। প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়াবেন, জল খাওয়াবেন, পেচ্ছাপ পায়খানা জায়গাটা পরিষ্কার রাখবেন, আর ওকে রেগুলার ওয়াশরুমে যাওয়ার হ্যাবিটটা তৈরি করাবেন। এটা হচ্ছে একদম বেসিক, একদম আপনার বাচ্চার ইউটিআই থাকুক না থাকুক, এটা বেসিক। ওটা যার হয়েছে তার হবে না, যার হয়নি তার প্রিভেনশন হবে। আচ্ছা আচ্ছা, এবার একটুখানি মানে আমরা প্রায় তো শেষের দিকে, তো একটা জিনিস আমরা একটু জানতে চাইছি যে এই যে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোলে যেটা রয়েছে, সেই হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আপনারা কি কি ধরনের ফেসিলিটিস এখনো পর্যন্ত মানে দিচ্ছেন আর কি? দেখুন, অ্যাজ এ পেডিয়াট্রিক সার্জন আমরা সব রকম চিকিৎসাই করে থাকি, অত্যাধুনিক চিকিৎসাই করে থাকি, যেটা আপনার সাউথে বলুন বা কলকাতায় বলুন, সব চিকিৎসাই আমরা করে থাকি, মিনিমাল দূরবীন দিয়েই করে থাকি। ইভেন ইউটিআই সব রকম চিকিৎসাই আমাদের কাছে আছে। আচ্ছা, দূরবীনটা বলছেন সেটা মানে স্পেসিফিক কি? সিস্টোস্কোপি বলতে পারেন, ল্যাপারোস্কোপি বলতে পারেন, মাইক্রো সার্জারি, মানে যেটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, যেগুলো মাইক্রোস্কোপ, পেট কেটে না কেটে অপারেশন, না কেটে অপারেশন। রোবোটিক সার্জারিটাও তো রোবোটিক সার্জারি একদমই আছে আমাদের, বাট ইট ইজ আপকামিং, বাট বাকিতে ল্যাপারোস্কোপি ইজ ডেফিনেটলি देयर। আচ্ছা, এই ধরনের ফ্যাসিলিটিস গুলো তো মানে এটা একদমই ভাববেন না যে এত ছোট বাচ্চা দূরবীন দিয়ে অপারেশন। ইভেন আই অপারেট অন চাইল্ড অফ 1 month 1.5 month ইভেন ইন ল্যাপারোস্কোপি করে। আচ্ছা আচ্ছা, তো সুতরাং এটাও একটা ভাবার বিষয় যে আমার বাচ্চা একেবারে সদ্যজাত বাচ্চা, খুব ছোট বাচ্চা, তাকে আমি সার্জারি করাবো না, সার্জারি করাতে গেলে অন্য রকমের কিছু হয়ে যেতে পারে। সেটা তো আমাদের ভাবার, ওই যে যেটা বারবার করে ডক্টর বলছেন যে আমরা ভাবার আগে একবার ডক্টরের সাথে কনসাল্ট করুন, ডক্টর কি বলছে সেটাই আপনারা করুন, এবং তাহলে দেখবেন যে আমরা স্পেশালি পেডিয়াট্রিক সার্জন কি বলছে, পেডিয়াট্রিক সার্জন কি একদম বলছে স্পেসিফিক। যদি আপনার ইউটিআই সেরেও যায়, ইটস অ্যান অ্যাডভাইস টু দ্য কমন পিপল অ্যান্ড দেয়ার প্যারেন্টস। আপনার পেচ্ছাপের ইনফেকশন হলো, আপনি আপনার পেডিয়াট্রিশিয়ান, যে আপনার বাড়ির পেডিয়াট্রিশিয়ান যে আপনাকে রেগুলার আপনার বাচ্চাকে দেখে থাকে, তাকে তো সে দেখাবেনই, কিন্তু একবার আপনার যেখানে নিকটবর্তী হসপিটালে হোক, নার্সিংহোমে হোক, প্রাইভেট ক্লিনিক হোক, একটা পেডিয়াট্রিক সার্জনের ওপিনিয়ন আপনি জরুরি নেবেন, যেটা নেয় না। আর যখন আমাদের কাছে আসে, ইটস কোয়াইট লেট হয়ে যায়, কোয়াইট লেট। সুতরাং বুঝতেই পারছেন যে মানে এই দেরিটা আপনারা করবেন না, কেননা এটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা বাচ্চার ক্ষেত্রে এটা অত্যন্ত পেনফুল হতে পারে। সুতরাং সেই পেনটা বাচ্চাকে দেওয়ার আগে, নিজেদের মানে ফ্যামিলিতে সেই পেনটা নেওয়ার আগে আপনারা খুব তাড়াতাড়ি এই আবার প্রথম থেকে একবার আমি পুরোটা যদি দেখি যে যা যা কিছু আজকে আলোচনা হলো, যে লক্ষণগুলো কি কি, যে আপনার বাচ্চা খুব ঘ্যান ঘ্যান করছে কিনা, অথবা আপনার বাচ্চার কিছু ইরিটেশন হচ্ছে কিনা বা ইরিটেট করছে। আপনি হয়তো ভাববেন যে বাচ্চাটা খুব ইরিটেট করছে, কিন্তু কেন করছে এটা একটুখানি দেখুন। আপনার বাচ্চার লক্ষণ আপনি সব থেকে আগে বুঝতে পারবেন, বাবা মা হিসেবে বাচ্চাকে সব থেকে আগে আপনারাই বুঝতে পারবেন। আপনারা লক্ষণগুলো যেগুলো ডক্টর বললেন সেইগুলো একটুখানি বুঝুন, এবং বুঝে আপনারা সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে কনসাল্ট করুন। নিজেদের বুদ্ধিটা না খাটিয়ে আপনারা কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করুন, এবং এটা ভাবলে চলবে না যে ওই আমি গেলাম, একটা প্রেসক্রিপশন ডক্টর লিখে দিল এবং তারপরেই শেষ হয়ে গেল আমার ট্রিটমেন্ট। এটা কিন্তু নয়। এই যে ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে, এটা কিন্তু একটা লং টার্ম একটা প্রসেস, যেটা শুধুমাত্র মেডিসিন দিয়ে নাও হতে পারে। এটা যদি গঠনগত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা মেডিসিন দিয়ে হবে না, আপনাকে সার্জারিতে যেতেই হবে, এবং তখন একটা পেডিয়াট্রিক সার্জনের সঠিক দেখানো পথেই আপনাকে এগোতে হবে। এবং ওই বারবার উনি যেটা বলছেন যে যতবার আপনাকে আসতে বলবে ততবার কিন্তু আপনাকে আসতে হবে।
না হলে কিন্তু ওটা পরের ক্ষেত্রে কিডনিতে এফেক্ট করতে পারে, সেটা ডায়ালিসিসের পর্যায়ে চলে যেতে পারে। যখন হাতের কাছে হেলথ ওয়ার্ল্ড রয়েছে, যখন আসানসোলে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, আপনার যেটা ভালো মনে হয়, যেখানে গেলে আপনার সুবিধা হবে, আপনার বাড়ির বাচ্চা যদি এরকম কোনো ইনফেকশনের মানে আওতায় পড়ে গিয়ে থাকে বা এরকম যদি কোনো ইনফেকশন হয়ে গিয়ে থাকে, আমরা যে লক্ষণগুলো এখানে আলোচনা করছি সেই লক্ষণগুলো যদি বাচ্চার মধ্যে দেখতে পান, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হেলথ ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে ডক্টর অর্ণব সাহার মতন ডক্টরসরা রয়েছেন, পেডিয়াট্রিক সার্জন এবং কনসালটেন্ট। আপনারা কনসাল্ট করুন, সেখানে গিয়ে আপনাদের যা যা কিছু লাগছে আপনারা বলুন। সেখানে অত্যাধুনিক ট্রিটমেন্ট রয়েছে, টেস্ট করার আপনাকে বাইরে বোধহয় কোথাও যেতে হবে না। হেলথ ওয়ার্ল্ডে সমস্ত রকমের টেস্ট যা কিছু ওনারা বলবেন সেগুলোই আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। সুতরাং সেই টেস্টগুলো করান, আপনাদের বাচ্চাকে একটা প্রপার গাইডেন্সে রাখুন। আপনাদের বাচ্চার যে এই যে রুটিন যে একটা রয়েছে সেই রুটিনটাকে আপনারা ঠিক করুন, লাইফস্টাইল ঠিক করুন, বেশি জাঙ্ক ফুড খাওয়াবেন না। যেটা ডক্টর বললেন যে একটা দিনের মধ্যে নির্দিষ্ট একটা জল খাওয়া বা পানীয় যেটা সেটা জলও হতে পারে বা ধরুন ডালের মাধ্যমে হতে পারে, কিন্তু নর্মাল ফুড যেটা জাঙ্ক ফুড নয় বা প্যাকেটজাত খাবার দাবার নয়, সবকিছু খাওয়াতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু বলবো যে মানে বাবা মায়েদের জন্য কি অ্যাডভাইস? বাবা মায়েদের জন্য একটাই অ্যাডভাইস, যে দুটো মিথ যেটা চলে, যে এত ছোট বাচ্চার অপারেশন হয় না, আমার বাচ্চার অপারেশন লাগে না, এই দুটো থেকে আপনাকে বেরোতে হবে। সেটাই হচ্ছে মেন ডিলের কারণ চিকিৎসার। একদিনের বাচ্চা থেকে 1 ঘন্টার বাচ্চা থেকে অপারেশন হয়, আমরা সেটাই অপারেশন করে থাকি, সেটাই আমাদের কাজ। আর বাচ্চাদের, আমার বাচ্চার ডেনায়াল, আমার বাচ্চার অপারেশন লাগবে না, এই জিনিসটা যদি মনে হয় যে আপনাকে ডাক্তারবাবু বলছে, আপনি পেডিয়াট্রিক সার্জনের কাছে যান। অনেক সময় হয় আমরা শুনি যে মেডিসিনের ডাক্তারবাবু বলেছে যে আপনি পেডিয়াট্রিক সার্জনের কাছে কনসাল্ট করুন, সার্জারি শুনি তাদের হাত পা এত ঠান্ডা হয়ে গেছে যে তারা আর আসেইনি দেখাতে। আচ্ছা, দেখাতেই আসেনি যে ডাক্তারবাবু কি বলবে। ইগনোরেন্স, আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তার মানে এই না যে আপনার বাড়ির সামনে চোর দাঁড়িয়ে নেই। ঠিক ঠিক। সুতরাং আজকে ডক্টর অর্ণব কুমার সাহা আমাদের সঙ্গে ছিলেন, কনসালটেন্ট এবং পেডিয়াট্রিক সার্জন, হেলথ ওয়ার্ল্ড আসানসোলের। আমরা অসংখ্য ধন্যবাদ, কেননা বাচ্চাদের সম্পর্কে, বাচ্চাদের এই ট্র্যাক ইনফেকশন সম্পর্কে আমরা অনেক কিছুই সাধারণ মানুষ আমরা জানি না, সেটা সম্পর্কে একটা পরিষ্কার একটা ধারণা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে, হেলথ এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।